হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? জানি সবাই ভালো আছো, তবে আরো ভালো যাতে থাকতে পারো তার ব্যবস্থা করছি। আমি আজ তোমাদের নিয়ে যাব দারুণ একটা জায়গায়। জানি আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। ইয়েস, মেলা। তবে যে সে মেলা নয়, আজ যাচ্ছি শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথের মেলায়। জিটি রোড ধরে গঙ্গার ওপর দিয়ে দক্ষিণেশ্বর পেরিয়ে আমরা যাচ্ছি মাহেশের রথের মেলায়, যার উল্লেখ কিন্তু স্বয়ং বঙ্কিমচন্দ্র করেছিলেন তার রাধারানী উপন্যাসে। আর জানে, ঐতিহ্যে, জৌলুসে, বনেদিয়ানাতে পুরীর পরেই এই রথের নাম মানুষের মুখে মুখে ফেরে। আর লোকমুখে শোনা, পুরীর রথটান শুরু হলে তার ঠিক পরেই কোনো অজ্ঞাত নির্দেশ নাকি বহুদিন ধরেই এখানে আসে, তারপরে মাহেশের রথ টান হয়। এখন না হয় বুঝলাম মোবাইলের মাধ্যমে ব্যাপারটা সম্ভব, কিন্তু আগে কিভাবে হতো? এই প্লিজ, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। জগন্নাথ দেব সপারিষদ সোজা রথে এই যে মন্দিরটা দেখছো, এখান থেকে বেরোন। মানে এই যে সামনে নাট মন্দিরটা, তার পিছনে আসল যে মন্দির এবং গর্ভগৃহ রয়েছে, সেখানেই প্রভু জগন্নাথ দেব সারা বছর পূজিত হন। নিত্যদিন তার পুজো হয় এখানেই। সকালবেলার মঙ্গল আরতি থেকে শুরু করে দুপুরের ভোগ আরতি, সন্ধেবেলায় সন্ধ্যারতি, সবকিছু এখানেই হয়। আমি অনেক বছর বাদে এই মন্দিরে গেলাম, খুব অবাক হয়ে গেলাম। মন্দিরের চেহারা কিন্তু অনেকটাই বদলে গেছে। আর মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে মনে যে কি অপার শান্তি অনুভব করলাম, সে আর কি বলবো। জগন্নাথ দেবের এই বিগ্রহ আমাদের বহু চেনা। এখন প্রতি উৎসবে যেতে না পারলেও সমাজ মাধ্যমে সব অনুষ্ঠানের ছবি দেখি। আর মন্দিরে গিয়ে প্রভুর আশীর্বাদী ফুল প্রসাদ ছাড়াও আরো একটা জিনিস পেলাম, দেখাচ্ছি তোমাদের। মন্দিরের সেবায়িতদের মধ্যে একজন আমার সাথে দেখা হতেই আমাকে আমন্ত্রণ জানালো। এই আমন্ত্রণ হলো আগামী জন্মাষ্টমীর। আমিও জানিয়ে এসেছি তাকে, অবশ্যই আসার চেষ্টা করব। এইবার চলে গেলাম সরাসরি রথের কাছে। এই রথ কিন্তু প্রথম যে রথ তৈরি হয়েছিল সেটা নয়, রথের অনেক বিবর্তন হয়েছে। শেষ পর্যন্ত এখনকার যে রথটা তোমরা দেখছো, মানে ৪৫ ফুট উচ্চতার এবং ১২৫ টন ওজন বিশিষ্ট এই রথে কিন্তু রয়েছে ১২টি চাকা এবং ৯টি চূড়ো। আর প্রথমেই যে দেখলে দুটো তামার ঘোড়া, ওগুলো রথের একদম সামনে থাকে। আর থাকে কাঠের সারথি দুটো রাজহাঁস। একদম উপরের ওই রথের চূড়াটাতে কিন্তু বসে থাকেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। আর এই রথযাত্রার সূচনা কে করেছিলেন জানো? কমলাকর পিপলাই। এতবার যে রথের বিবর্তন হয়েছে, শেষ পর্যন্ত ১৮৮৫ সালে হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু এক বিদেশি কোম্পানিকে বরাত দিয়েছিলেন এই লোহার রথ নির্মাণ করতে। কারণ তার আগে বেশ কয়েকবার কাঠের রথে অগ্নি সংযোগ ঘটেছে এবং সেখানে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। চলো এবার আমরা বরং দেখে আসি জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে তিনি মনে করে কিন্তু বছরের এই ৭টা দিন অবশ্যই থাকেন, মানে বছরে একবার যান। মনে হয় ছোটবেলায় জগন্নাথ দেবের এই মাসি নিশ্চয়ই ওনাদের জন্য এত কিছু করেছেন যে আজও তার কৃতজ্ঞতা স্বীকার প্রত্যেক বছর চলে। চলো এবার যা যাক মেলায়। মেলা মানেই কিন্তু জিলিপি, ও জিভে জল এসে গেল। আর আমাদের কাছে, মানে মেয়েদের কাছে অবশ্যই একদম সবার প্রথমে নজর কাড়ে ইমিটেশন অর্নামেন্ট। ঘুরে ঘুরে মেলায় দেখলাম তো অনেক কিছুই,
কিন্তু কিনেছি শুধুমাত্র মাথার ক্লিপ। আসলে কি বলতো, দেখতে ভালো লাগলেও সবই যদি কিনে ফেলি তাহলে তো সেই পরেই থাকবে। তাই একটু বুঝদার হয়ে কেনাকাটাগুলো করলাম। কেনাকাটার সময় না হয় মনকে একটু সান্ত্বনা দেয়া গেল, জিনিসপত্র বাড়িতে পড়ে নষ্ট হবে, একটু বুঝদার হলামও। কিন্তু যেখানে মনকে একেবারে সামাল দিতে পারলাম না, সেই জায়গাটাও তো তোমাদের দেখাতে হবে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। এই যে দেখছো তো, কি সুন্দর সব ঘূর্ণিপাকের মধ্যে দিয়ে ঘুরছে। আমাকে তো চড়তেই হবে। না, এটা নয়, এটা একবার দিল্লিতে গিয়ে মাথা বনবন করে ঘুরে যা তা অবস্থা, মানে ওই রাইডটা থেকে নেমে উল্টে পড়ে গিয়েছিলাম। আমি উঠেছিলাম কোনটাতে? এই তো দেখো, টিকিট কাটছি। ওখানে গিয়ে একটা মুশকিল হয়েছিল, এই টিকিট কাউন্টারগুলোতে কোথাও ইউপিআই সিস্টেম ছিল না। সব জায়গায় খুচরো করে করে 70-80 টাকা এরকম ভাবে দেওয়া যায় বলো তো? টিকিট কাটা হয়ে গেছে, আমি উঠছি। কোথায় কোথায় কোথায়? ইয়েস, নাগরদোলায়। আমি কিন্তু একাই উঠেছিলাম, তবে একা মানে একেবারে একা উঠিনি, উল্টো দিকে আরো দুজন ছিল। কতটা উঁচুতে উঠে গেছি! সামনের যে দুটো মেয়ে ছিল ওরা আমার ছেলে বয়সী হবে হয়তো, বেশ ভয় পাচ্ছিল, আমি তাদের সাহসও জুগিয়েছি। ওপর থেকে না সন্ধেবেলার এই শ্রীরামপুর শহরটা দূরে অ্যালকোভ দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। আর নিচ থেকে আমাকে তো যথারীতি ক্যামেরাবন্দি করছিল, আমি নিজেও নিজেকে ক্যামেরাবন্দি করেছি। আসলে মুহূর্তটা বড্ড ভালো লাগছিল। কত বছর বাদে নাগরদোলা চড়লাম, কি বলবো, মানে কি যে আনন্দ হলো। আমি তো প্রথমে ভাবছিলাম আমার কিছুদিন আগের অসুস্থতার কারণে যদি আবার ওই উপর থেকে মাথাটা ঘুরে যায় কি যে হবে না, মানে রিস্ক নিয়ে উঠেছিলাম কিন্তু। আর থ্যাংক গড কিছু হয়নি। দেখো, বীর দর্পে কিন্তু নেমে চলে এলাম। আর ওখান থেকে নেমেই হেব্বি খিদে পেয়ে গিয়েছিল, মানে তখন মনে হচ্ছিল যা পাই তাই খাই। চোখের সামনে প্রথমেই পড়েছিল ঝটপট ঘুগনি। এই ঘুগনিটা কিন্তু আরএমএস গ্রাউন্ডে ছোটবেলায় খুব খেতাম জানো। আবার কি ঘুগনি নেওয়ার পর এক্সট্রা করে টক জল, বিট নুন, একটু ওই কাঁচা লঙ্কার একটা বাটা ঝাল থাকে, ওগুলো এক্সট্রা করে নিতাম। এখনো সে অভ্যেস আমার যায়নি, তাই এখানেও সেটাই করলাম। তোমরা মেলায় গিয়ে কে কি খাও আমাকে প্লিজ জানিও তো। আর এই দেখো, আমার মেলাতে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই চায়ওয়ালার ব্যাপক একটা তন্দুরি চা। ওই যে মাথাটা একটু বনবন করছিল না, সেটা কিন্তু এই তন্দুরি চা খেয়ে পুরো ছেড়ে গেল। এরপর ঘুরে ঘুরে দেখছিলাম কিডস জোনের খেলাগুলো, আর খালি মনে হচ্ছিল এই তো জাস্ট কিছুদিন আগেও রিককে এইসব খেলায় চড়ানো হয়েছিল। মানে এতগুলো বছর যে কোথা দিয়ে কেটে গেছে ভাবতেই পারছিলাম না। মানে আমার মনে হচ্ছিল এই তো কদিন আগেই বোধহয় মেলায় ঘুরেছি বাড়ির সবাই মিলে। রিক কিন্তু মেলায় গিয়ে আগে আগে যেটা মাস্ট একটা খেলা ট্রাই করতো সেটা হলো বন্দুক ফাটানো। ও আমাকে টেলিফোনে জানিয়েছিল যে ব্যাঙ্গালোরে নাকি গত 1 বছরে ও কোনো মেলা পায়নি, তাই এবার আমি ওর হয়ে একবার লাক ট্রাই করলাম। কিরম লাগছে বলো তো আমাকে বন্দুকটা হাতে নিয়ে?
না, ও দু একটা গিফট কখনো সখনো বাড়িতে নিয়ে এসছে, আমার লাক খারাপ থাকায় আমি আমি খালি হাতেই বাড়ি ফিরলাম জানো। মানে এটা শুধু পোজ দিয়ে বন্দুক ছোড়াই হলো, আসলে একটা গুলিও লাগলো না কিন্তু বেলুনগুলোর গায়ে। ওই বোঝা গেল যে আমি আহত করতে পারি না কোনো কিছুকে, সেটা বন্দুক হোক বা যাই হোক। আর দেখো ভাই, ফুচকা না খেয়ে কিন্তু মেলা আমার জন্য ইনকমপ্লিট। তাই লাস্ট অফ অল আমার ফেভারিট ফুচকা খেয়ে মনের মধ্যে ছোটবেলার সেই অনেকটা অক্সিজেন, মানে মেলায় গেলে যেগুলো পাওয়া যেত আর কি, সেগুলো সঙ্গে করে ফিরলাম। মানে ফিরলাম কিন্তু মনটা ফিরল না। মানে আসার পরেও আমি সারা রাত মেলার স্বপ্ন দেখেছি, মেলায় কাটানো মুহূর্তগুলো উপভোগ করেছি। বাড়ি ফেরার পথে বারবার মনে পড়ছিল ছোটবেলার সব স্মৃতির কথা, নাগরদোলার মতন মনের মধ্যে পাক দিয়ে যাচ্ছিল। তোমাদেরও এরকম হয়? আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজ তো ভিডিওটা শেষ করতে হবে। কেমন লাগলো আমার মেলা ঘোরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি সেটাও করে দিও। তাহলে আজকের মতো টাটা।